ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের নতুন একটা টপিকস বেয়ট সাভার্ট ল পড়তে যাচ্ছি। আমরা গতদিন দেখেছি যে যখন কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে তখন এর চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এবং এও জেনেছি ম্যাগনেটিক ফিল্ডের জন্য সোর্স কে। তো উত্তর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। তো পুরো ইলেকট্রিক কারেন্ট না, আমরা আরও জানবো যে এর সাথে আরও কিছু জড়িত আছে, সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। তো সেটা আমরা জানতে চাচ্ছি যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কোনো একটা বিন্দুতে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কত সেটা বের করার জন্য বিজ্ঞানী বায়োট এবং সাভার্ট ওনারা একটা সূত্র দিয়েছেন, সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। উনি বলেছিলেন যে কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এই কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয় তাহলে এখান থেকে কোনো একটা দূরত্ব পিতে এই জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা বের করতে চান। তো তার আগে আমরা একটা জিনিস জানি যে এই যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে বা ম্যাগনেটিক স্ট্রেংথ তৈরি হচ্ছে সেটা তার সোর্সকে। তো আমরা বলছি সোর্স মুভিং চার্জ বা কারেন্ট। কিন্তু এখানে বায়োট সাভার্ট লক্ষ্য করলেন যে শুধু কারেন্ট নয়, কি দেখো, যদি আমি এখান থেকে এই 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 বিন্দুটার কথা ভাবি তাহলে এই বিন্দু থেকে এর যে ম্যাগনেটিক ফিল্ড, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? কারণ এই এই যে পয়েন্ট, এই পয়েন্ট অবজেক্ট আর এই লেন্থ অবজেক্ট, এই দুটোর জন্য এর ম্যাগনেটিক ফিল্ড ইফেক্ট হয়ে যাচ্ছে। এই জন্য উনি বললেন যে এর সোর্স হচ্ছে কারেন্ট এলিমেন্ট। সোর্সকে কারেন্ট এলিমেন্ট। এই কারেন্ট এলিমেন্টটা কি আমরা একটু দেখি। কারেন্ট এলিমেন্ট, তো কারেন্ট এলিমেন্ট বলছে যে কারেন্ট ইনটু এই দৈর্ঘ্য। দৈর্ঘ্য যদি খুব ক্ষুদ্র হয়, নট জিরো, আমরা এই দৈর্ঘ্যটাকে ছোট করছি। কেন? কারণ আমরা এ পর্যন্ত দেখেছি কুলম্বস লয়ে যে কুলম্বস ল অ্যাপ্লিকেবল ফর এ পয়েন্ট চার্জ। তো এটাকে তো আমরা পয়েন্ট করতে পারবো না, কিন্তু পয়েন্টের কাছাকাছি নিয়ে যেতে পারবো। তো পয়েন্টের কাছাকাছি এই দৈর্ঘ্য কত? এল। যদি আমি টোটাল দৈর্ঘ্য বলি এল, তাহলে আমি পয়েন্ট যদি করতে চাই তাহলে এই দৈর্ঘ্যকে ছোট করতে 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 একেবারে পয়েন্ট আকারে করতে পারবো। তাহলে সেই দৈর্ঘ্যকে আমরা বললাম ডিএল। সেই দৈর্ঘ্য কত? ডিএল। তাহলে ডিএলটা হচ্ছে খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, আর সেখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই। তাহলে আই ইন্টু ডিএল হচ্ছে কারেন্ট এলিমেন্ট। এটাকে আমরা এখন বলছি সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড কেন এটা নেওয়া হলো? তো উত্তর যে আমরা এই যে ডিএল, এই ডিএল থেকে এই আর দূরত্বে, মনে করো এইটাকে আমি যুক্ত করে দিলাম, এই দূরত্ব হচ্ছে আর। আমরা যদি এটাকে এর সাথে এর কোণ হচ্ছে থিটা, কিন্তু আমি যদি এই ডিএলটাকে এখানে নিয়ে এখানে নিই তো দেখবো যে এখান থেকে ডিস্টেন্স এই, তখন এই কোণটা আসলে চেঞ্জ হয়ে যায়। এই কোণ চেঞ্জ হয়ে গেলে এই ম্যাগনেটিক ফিল্ড আমরা এখানে বলছি ডিবি, ক্ষুদ্র যেহেতু, এই ডিবির মানও চেঞ্জ হয়ে যায়। এই জন্য এই ডিএলকে ছোট ধরা হয়, এবং এর যে দিক, এর কাছে ডাইরেকশন আছে, ডিএল এর কাছে ডাইরেকশন, কারণ বিভিন্ন জায়গায় এর ডাইরেকশন বিভিন্ন। এই জন্য এইটা ভেক্টর রাশি। এই কারেন্ট এলিমেন্টকে আমরা এটাকে কারেন্ট এলিমেন্ট বলছি, এবং এটা ভেক্টর রাশি। এটা ভেক্টর রাশি। ওকে, তো আমরা একটু খেয়াল করি,
আমরা খুবই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় স্ট্রেংথ নির্ণয় করতে যাচ্ছি সেটা বড় হওয়ার কথা না, তো সেটা কত হবে ডিবি। এখন এরকম যদি ওয়্যার হয় এল দৈর্ঘ্য পর্যন্ত, তাহলে আমি এটুকের জন্য ডিবি বের করলাম, এটুকের জন্য ডিবি বের করলাম, এরকম পুরোটার জন্য ডিবি বের করে টোটাল যদি আমি যোগ করি, তাহলে এই পয়েন্টে এই কারেন্টের জন্য কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা এই ছোট এলিমেন্টের জন্য ডিবি বের করতে যাব। আর এটাই বিজ্ঞানী বায়োট সাভার্ট বলেছেন। কি বলেছেন? যে এই এলিমেন্টের জন্য এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ড উনি অবজার্ভ করলেন, এই ম্যাগনেটিক ফিল্ড আমরা বলছি ডিবি। এই ডিবি কার সমানুপাতিক? বলছে যে কারেন্ট এলিমেন্টের সমানুপাতিক। কারেন্ট এলিমেন্টকে আই ডট ডিএল বা আইডিএল আমরা আলাদা আলাদা করে বলি। তাহলে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড strength is proportional to I. Magnetic field is proportional to dl. উনি দেখছেন যে এই যে অ্যাঙ্গেল, এটা কি আর এবং ডিএল এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এর পুরো নির্ভর করছে, তখন উনি বললেন এটা এর সাইনের সমানুপাতিক, সাইন থিটা, এবং এই দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে? উনি এই কাজগুলো দেখলেন যে যখনই এই বিন্দুতে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে তখন এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা এর সমানুপাতিক। ওকে, এখন এটাকে যদি উনি এক করেছেন এই প্রপোর্শনাল ইকুয়াল টু আই ডিএল সাইন অফ থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ডিবি ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই কনস্ট্যান্টের মান কনস্ট্যান্ট সি ইজ ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই। এখন প্রশ্ন হচ্ছে যে মিউ নট কি? তো মিউ নট হচ্ছে, দেখো আমরা যখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ করেছিলাম তখন একটা কনস্ট্যান্ট এসেছিল অ্যাবসোলিউট নট। অ্যাবসোলিউট নট ছিল ভেদন যোগ্যতা। সেই জিনিসটা কি ছিল? যে এই একটা চার্জ, এই চার্জ যখন এই চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে তখন এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স যখন বের হচ্ছে তখন এই মিডিয়াম এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এখানে বিভিন্ন মিডিয়ামের জন্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথও বিভিন্ন হয়। অনুরূপভাবে যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন এই যে মিডিয়াম পাচ্ছে, এই মিডিয়াম এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথকে কম করে দিতে চাচ্ছে, এবং এটা বিভিন্ন মিডিয়ামের জন্য এই মিউ নটের মান বিভিন্ন। তাহলে মিউ নটটাকে আমরা বলছি পারমিয়াবিলিটি, তখন বলা হয়েছিল পারমিটিভিটি, এখন বলছি পারমিয়াবিলিটি। মিউ নটটা হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। দেখো ম্যাগনেটিক ফিল্ড কার ক্যারেক্টারিস্টিক্স? উত্তর স্পেসের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এটা যদি ফ্রি স্পেস না হয়, যে কোনো মিডিয়াম হয়, তাহলে আমরা এটাকে মিউ বলবো। ওকে, খেয়াল করো আমরা সেখানে ইলেকট্রিক ফিল্ডের বেলায় কনস্ট্যান্ট ছিল 1/4 পাই অ্যাবসোলিউট নট, যেটা কিনা কনস্ট্যান্টের ইনভার্স। এখানে ম্যাগনেটিক ফিল্ড পারমিয়াবিলিটি হচ্ছে মিউ নটের সমানুপাতিক। দিস ইজ দ্য ভেরি বিগ ডিফারেন্স বিটুইন টু কনস্ট্যান্ট। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের বেলায় এই ব্যস্ত অনুপাতিক, আর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের বেলায় এই সমানুপাতিক।
এটা নিয়ে আমরা আমাদের বইয়ে তেমন কোনো আলোচনা নেই, জাস্ট এটা নিয়ে অনেক আলোচনা করা যায়, যদিও আমাদের সিলেবাসে এটা নেই এভাবে। তো আমরা আপাতত এটা জানি যে ম্যাগনেটিক ফিল্ড পারমিয়াবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট অ্যান্ড electric field constant is inversely proportional to permittivity of free space. ওকে, এখন আমরা dB ইকুয়াল টু এটা মান বসাই মিউ নট ডিভাইডেড বাই 4 পাই I dl sin of theta ডিভাইডেড বাই r স্কয়ার। এটা হচ্ছে একটা ছোট্ট পয়েন্ট লেন্থের জন্য আমরা কি পেলাম, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। বায়ো সাভার্ট এটাই বলেছেন। এখন যদি ফুল লেন্থের কথা বলি, তাহলে যদি আমি এখানে এল বসাই ফুল লেন্থের, তাহলে এই সমীকরণ কি ঠিক হবে? উত্তর না। কেন ঠিক হবে না? কারণ এই যে আমাদের এই লেন্থ বিভিন্ন জায়গায় এই পজিশনের সাথে বিভিন্ন কোণ উৎপন্ন করেছে, সুতরাং এখানে এল বসাই দিলে সমীকরণ শুদ্ধ হবে না। আচ্ছা, এখন আমি টোটাল বের করতে পারি। আমি টোটাল বের করতে হলে ছোট ছোট সবগুলো যোগ করব, অর্থাৎ ইন্টিগ্রেশন করলে আমি এর রেজাল্ট পেয়ে যাব। আমাদের এটা হচ্ছে বায়ো সাভার্টের সূত্র। এখন এটা তার মান, বিকজ অফ এটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর ফর্মে এটাকে আমরা কিভাবে লিখব? দেখো, আমরা এটাকে ভেক্টর ফর্মে যদি লিখি তাহলে লিখতে পারবো ডিবি ইজ ভেক্টর মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন অফ থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু একটা ইউনিট ভেক্টর। ওকে, আমরা এটাকে এই ইউনিট ভেক্টরকে এইভাবে লিখব মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। দেখো, আমরা ইউনিট ভেক্টর মানে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আমরা এই যে অ্যাঙ্গেল কার মধ্যেকার, তো অ্যাঙ্গেল হচ্ছে ডিএল এবং আর এর মধ্যেকার। তাহলে আমরা এটা কি জানি, এইটুকু আমরা একটু করি, ডিএল আর সাইন অফ থিটা ডিভাইডেড বাই আর কিউব, এটা কি থাকে? তো উত্তর হচ্ছে যে এটা কেটে ডিএল সাইন অফ থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, যেটা কিনা আমাদের আছে। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি, ভেক্টর থেকে ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কি, আমরা সেটাই লিখেছি। বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন করবে। ওকে, তো এটা হচ্ছে আমার ভেক্টর ফর্ম, এখানে দেখো এই যে ইটা সমান আমরা কি লিখেছি, এটা হচ্ছে ভেক্টর আর ডিভাইডেড বাই, এটা হচ্ছে ইটা, আর সেই মানটাই এখানে বসাই দিয়েছি। ওকে, এখন এটা ভেক্টর রাশি, এর দিক কোন দিকে হবে সেটা আমরা জানতে চাই। তো এইবারে আমরা এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের দিক কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা জানতে চাই। তো এইটার জন্য আমরা রাইট হ্যান্ড থাম রুল বা রাইট হ্যান্ড কার রুল এটা আমরা ব্যবহার করব। কিভাবে সেটা দেখো, আমরা এই যে এটা থাম, এই থাম আমরা ব্যবহার করব এল এর দিকে, আর আমার রাইট হ্যান্ড আর ব্যবহার করব যেদিকে আর গেছে, আর চৌম্বক ক্ষেত্রের হবে এর উপর পারপেন্ডিকুলার, অর্থাৎ এইভাবে। তাহলে এই হচ্ছে আমার, তাহলে দেখো আমি যে এটা কি আই, এটা আর, এটা আই, এটা আর, এটা একটা প্লেনের উপর আছে, আর বি হচ্ছে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার। আমরা
এটাকে যদি বলি এক্স, এটাকে ওয়াই, তাহলে এটা জেড। তাহলে দেখো আই ক্রস জে ইজ ইকাল টু কে, দিস ইজ কার্ল রুল। একেবারে সিম্পল যে এই চৌম্বক ক্ষেত্রের দিক আমরা কিভাবে নির্ণয় করব, তো উত্তর হচ্ছে যে থাম্ব রুল। কারেন্টের দিকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করব, প্রসারিত করে আর এর দিকে আমরা অন্যান্য লোকগুলো আমরা প্রসারিত করে এরকম বাঁকা করে দেব। দেখো আই আর এন্ড বি পারপেন্ডিকুলার এক্স ওয়াই জেড, এটা একটা প্লেনের উপর আছে, এর পুরো পারপেন্ডিকুলার। যে কোনো জায়গায় আমরা এই রুল ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে এর দিক কোন দিক হচ্ছে, তো উত্তর ভিতরে না বাইরে, এটা হচ্ছে দেখো এই ভিতরে না বাইরে, ভিতরের দিকে, ভিতরের দিকে। আর ভিতরের দিকে ব্যবহারের জন্য আমরা একটা সিম্বল তৈরি করি, যা বি এর সিম্বল আমরা বি এরকম একটা ভেক্টর রাশি, এটা ভেক্টর তীর চিহ্ন। আমরা যখন তীরকে দেখি তখন এই তীরের এই দিকে এরকম একটা ক্রস চিহ্ন থাকে এরকম বাইরে থেকে দেখলে, আর এই দিকে থাকে এই। এখন আমি যদি এর সামনে এসে এরকম দাঁড়াই, তাহলে আমি কোনটা দেখবো, আমি দেখবো এরকম ডট চিহ্ন, আর এই দিক থেকে দেখলে ক্রস চিহ্ন। তো দেখো এটা কি নির্দেশ করছে, এই ডট চিহ্ন নির্দেশ করছে যে ও আমার দিকে আসছে, অর্থাৎ বাইরের দিকে। এটা বাহিরের দিকে, আর এটা তাহলে ভিতরের দিকে। তো এরপরে আমরা শুধু এই সব সিম্বলই ব্যবহার করব বাইরে আর ভিতরে বোঝাতে, ভিতরে বোঝাতে ক্রস, আর বাইরে বোঝাতে। তার মানে যদি কোথাও এরকম ম্যাগনেটিক ফিল্ড থাকে এরকম ডট, এর দিয়ে কি বোঝাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড এইরকম বের হয়ে আসছে। তো এখানে আমি কোন সিম্বল ব্যবহার করব, ডট কি ক্রস, উত্তর হচ্ছে ক্রস, ভিতরে ক্রস। এখন কারেন্ট প্রবাহ যদি আমি উল্টা করে দিই, দেখো কারেন্ট প্রবাহ উল্টা করে দিলে এখানে কি হবে, তো কিভাবে বের করব, তো আমি তো এইভাবে বের করছিলাম, এখন প্রবাহ গেছে এই, তো এই হলো না, আমি এখন প্রবাহ আমি তো এখানেই লাগাতে হবে আমাকে, আর তাহলে বাধ্য হয়ে আমাকে এটা উল্টাতে হবে, এই বাইরের দিকে, তাহলে বাইরের দিকে। তার মানে কারেন্ট প্রবাহ যদি আমি উল্টায় দিই তাহলে এর দিক হবে বাইরে, যদি নিচ থেকে উপরে দিই ভেতরে। তাহলে দেখো আমরা ই এর ইকুয়েশন একটু লিখে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। কি সিমিলারিটি আছে এই চৌম্বক ক্ষেত্র আর ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের বেলায়। দেখো ই ইজ প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট পেয়েছি, এটা পরে আসছি, এটা খুবই ইম্পর্টেন্ট কাজ। দেখো এ চার্জের সমানুপাতিক, চার্জ কি ছিল, ই এর জন্য সোর্স, ই এর জন্য সোর্স, আচ্ছা আর এর ব্যস্ত অনুপাতিক, আর এর ব্যস্ত অনুপাতিক। দেখো এখানে কিউ এর জায়গায় এখানে কি, উত্তর আইডিয়াল, আইডিয়াল ছিল কি সোর্স। দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, এখানে দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। এখানে সাইন থিটা নাই, এখানে সাইন থিটা আছে, কি কারণ, দেখো ওখানে যখন আমরা দুটো চার্জের মধ্যে স্ট্রেংথ নির্ণয় করেছিলাম তখন চার্জকে আমি যে জায়গায় নিয়ে যাই এটা কি ছিল পয়েন্ট চার্জ, যার কারণে এ এই থিটার সাথে ইফেক্টেড হয়নি। কিন্তু যখন আমি এখান থেকে এই জায়গায় নিলাম, এই জায়গায়, তখন এই থিটা চেঞ্জ হয়ে গেল, যার ফলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথও চেঞ্জ হয়ে গেল। এর জন্য নতুন একটা কম্পোনেন্ট এসে গেল সাইন অফ থিটা। ওকে, এই ছিল তার
সিমিলারিটি। আরেকটা ডিসিমিলারিটি কি ছিল? দেখো এখানে মিউ পারমিয়াবিলিটির সমানুপাতিক, এখানে পারমিটিভিটির ব্যস্ত অনুপাতিক। ওকে, এখন এর মান আমরা জানি, এর মান কত ছিল? মিউ নট এপসিলন নটের মান বের করেছিলাম আমরা 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এর একক কি ছিল? এককের কথা মনে আছে তোমাদের? একক ছিল বলো। নিউটন কুলম্ব স্কয়ার পার মিটার স্কয়ার। নিউটন কুলম্ব স্কয়ার পার, শিওর? আচ্ছা, হ্যাঁ এখন মিউ নট এটাও তো কনস্ট্যান্ট, ফ্রি স্পেসে এর মান কত? তো উত্তর 10 টু দি পাওয়ার মাইনাস 7, 10 টু দি পাওয়ার মাইনাস 7। তার আগে কি 4 পাই আছে, 4 পাই সবার জন্য। কেন? যখনই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ম্যাগনেট তৈরি হবে তখন চারিদিকেই তো তার বলরেখা থাকবে, এই জন্য পুরো সলিড এরিয়া হচ্ছে 4 পাই। তাহলে একটা এরিয়ার জন্য 1/4 পাই। দেখো 1/4 পাই দুজনের জন্য কমন। ওকে, তাহলে মিউ নট এর মান হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। একক কি হবে? তো একক হবে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ওকে, এটা তুমি এইভাবে বের করতে পারো এখান থেকে। ওকে, এখন আর কি থাকলো আমাদের? বায়োসাভার্টের সূত্রে এই হচ্ছে মোটামুটি বায়োসাভার্ট। এবার একটু ফিডব্যাক নিই। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন এর চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। বায়োসাভার্ট এই চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাইলেন বিভিন্ন জায়গায়। তো ধরা হলো কোনো একটা কারেন্ট এলিমেন্ট ডিএল, এই ডিএল থেকে আর দূরত্বের কোনো একটা পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান ডিবি। এই ডিবি নির্ভর করে কারেন্ট এলিমেন্টের উপর। আমরা কারেন্ট এলিমেন্ট বললাম আইডিএল, যেটাকে আমরা সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড বলছি। ওকে, এটা নির্ভর করছে কারেন্ট এলিমেন্ট এবং ওই দূরত্বের মধ্যবর্তী কোণ যে থিটা তার উপর। মনে রাখতে হবে এটা কখনো উল্টাপাল্টা করা যাবে না। অ্যাঙ্গেল থিটা কি? উত্তর লেন্থ বা কারেন্ট এলিমেন্ট একটা ভেক্টর রাশি, তার সাথে যে ডিস্টেন্স সেটাও ভেক্টর রাশি, তার মধ্যবর্তী কোণ। আর কি? দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাত। অর্থাৎ এই টোটাল ইকুয়েশন এসে গেল বায়োসাভার্টের সূত্রে ডিবি ইজ ইকাল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে মিউ নট বাই 4 পাই ইজ এ কনস্ট্যান্ট। এবং এর মান মিউ নট বাই 4 পাই এর মান কত হবে? মিউ নট বাই 4 পাই, দেখো এখানে যদি আমি 4 পাই দিয়ে ভাগ করি তাহলে এখানে 4 পাই দিয়ে ভাগ করব, ভাগ করলে এর মান হয়ে যায় 10 টু দি পাওয়ার -7। খেয়াল করো, যেখানে 1/4 পাই এপসিলন ইউনিটের মান কত ছিল? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। একটা জিনিস খেয়াল করো, সেটা আমরা যদি এই দুটোকে গুণ করি, এই দুটোকে গুণ করি, অর্থাৎ মিউ নট এবং এপসিলন নট, মিউ নট ইন্টু এপসিলন নট গুণ করলে কত হয়? 9 টু দি পাওয়ার 2। তো উত্তর হচ্ছে যে এটা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার -7, অর্থাৎ 9 ইন্টু 10 টু দি পাওয়ার প্লাস 2। আচ্ছা, এইটা আরেকভাবে করা যায়। আচ্ছা, ওইটা আমাদের এখন করবো না, থাক। ওকে, তো আমরা মোটামুটি এই পেয়ে গেলাম ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। এখন টোটাল পেতে হলে কি করতে হবে? উত্তর একে ইন্টিগ্রেশন করবো। একে ইন্টিগ্রেশন করলে আমি টোটাল লেন্থের জন্য এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাব। ওকে, এইবার অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট ল। নাও স্টার্ট অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট ল।